সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে, নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সেই কাতারে রয়েছে? কোন কোন দেশ থেকে অস্ত্র কেনে বাংলাদেশ? এবার অস্ত্র মজুদে চমক দেখালো ঢাকা। কি সেই অস্ত্র? এতে কি আঞ্চলিক ভূ রাজনীতিতে কোনো তাৎপর্য দেখা যাবে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। কিন্তু সেটি বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে এবার নতুন জোট গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, কি সেই জোট? এই জোটে কোন কোন অঞ্চল বা দেশ যুক্ত হবে? ভারত কি যোগ দেবে এতে? এই জোটের পরিণতি কি হতে পারে ভারতের জন্য? ভারত কি পারবে 3 দিক থেকে আসা চাপকে সামাল দিতে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিংক কমেন্টে দিয়ে রাখলাম। এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। মানচিত্রে 4টি প্রতিবেশী দেশ, চীন, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। 3টি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, আরেকটি উদীয়মান উন্নয়নশীল রাষ্ট্র। দেশগুলোর ভিন্ন কূটনৈতিক অবস্থান রয়েছে, কিন্তু তাদের সম্পর্কের জাল একে অপরকে জড়িয়ে রেখেছে বহু বছর ধরে। এই সম্পর্কের মাঝে সংঘর্ষ, সন্দেহ আর শত্রুতা দেখতে পাওয়া যায়। আবার প্রয়োজনে কৌশলগত জোট গড়ে তুলছে তারা। নিজেরা নতুন শক্তিতে রূপ দেওয়ার জন্য এমন কৌশলও করেছে অতীতে। এবার নতুন আরেকটি জোট করতে চাইছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ, আর তা নিয়ে রীতিমতো চমক তৈরি হয়েছে এই দক্ষিণ এশিয়াতে। এবার ভারতকে বাদ দিয়ে ত্রিপক্ষীয় একটি জোট গঠিত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় চীন, পাকিস্তান ও বাংলাদেশের নতুন এই ত্রিপক্ষীয় জোট। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা সাম্প্রতিক ত্রিপক্ষীয় সহযোগিতা আগামীতে আরও কিছু দেশকে যুক্ত করে সম্প্রসারিত করা যেতে পারে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, এক পক্ষের সব সুবিধা নেয়ার যুগ শেষ হয়েছে। মুখোমুখি দাঁড়ানো নয়, সহযোগিতা হোক আসল পথ। এর মাধ্যমে এক পক্ষের সুবিধা বলতে ভারতকে ইঙ্গিত করেছেন পাকিস্তানের মন্ত্রী। মূলত তার এই বক্তব্যের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে ভারত ছাড়া একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে চীনও থাকবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। বর্তমান বাস্তবতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের শীতল ও বৈরী সম্পর্ক। গেল জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যদিও তখন 3 দেশই বলেছিল এই উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তবে ইসাক দারের সাম্প্রতিক বক্তব্য এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়া জুড়ে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যকার কয়েক দশকের বৈরিতা আরও চরম পর্যায়ে পৌঁছে গেছে। গেল মে মাসে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে 4 দিনের সংঘাতে দুদেশের সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিয়েছে। এবার যদি ভারতকে বাদ দিয়ে পাকিস্তান নতুন জোট তৈরি করে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দেবে। এতে করে পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে মারাত্মক অবনতির মধ্যে পড়েছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এখনও তাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি নয়াদিল্লি। সবশেষ নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে আরও ভাটা পড়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ, চীন, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান কি ভারতকে বাদ দিয়ে কিংবা ভারতের প্রভাব সীমিত করে গঠিত কোনো নতুন আঞ্চলিক জোটে যোগ দেবে? সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ের উপর ছেড়ে দিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে বৈরী সম্পর্ক বিরাজ করছে তা যদি দীর্ঘ হয় তাহলে বাংলাদেশ নতুন করে সেই জোটে যোগ দিতে পারে। আর সেই জোট এই অঞ্চলের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে বা ভারতের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলবে সেটি সময় বলে দেবে। পাকিস্তানের প্রস্তাবে বলা হয়েছে, এই নতুন ত্রিপক্ষীয় উদ্যোগের মূল লক্ষ্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অর্থনীতি, প্রযুক্তি ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নয়ন। ইসলামাবাদ চায় এই মডেলটি অন্য দেশ ও অঞ্চলও অনুসরণ করুক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বলেছেন, বাংলাদেশ ও চীনের সাথে ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হল অভিন্ন স্বার্থের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। তিনি ভারতের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইসলামাবাদ নিজস্ব জাতীয় উন্নয়নের চাহিদা এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো কারো কঠোরতার কাছে জিম্মি হতে পারে না এবং সেটি করা উচিত নয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এও জানান, পাকিস্তান এমন একটি দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের পরিবর্তে সংযোগ ও সহযোগিতা আসবে, অর্থনীতির বিকাশ ঘটবে, আন্তর্জাতিক বৈধতা অনুসারে শান্তিপূর্ণভাবে বিরোধগুলো সমাধান করা হবে, যেখানে মর্যাদা ও সম্মানের সাথে শান্তি বজায় থাকবে। আর এসব বিষয়গুলো ভারত কখনোই গ্রহণ করতে চায় না। ভারত তাদের নিজেদের স্বার্থের বাইরে প্রতিবেশী বা অন্যের মঙ্গল কামনা করে না বলেই প্রস্তাবিত জোটে ইন্ডিয়াকে রাখা হয়নি। তবে পাকিস্তানি বুদ্ধিজীবীরা একে অকার্যকর উল্লেখ করে উচ্চাকাঙ্ক্ষী সিদ্ধান্ত বলে মনে করছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে বেশ উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এক সমাবেশে ভারতের 7 সিস্টার্সকে পূর্বাঞ্চলের 7 রাজ্য থেকে আলাদা করার হুমকি দিয়েছেন। অর্থাৎ ভারত থেকে 7 সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছেন তিনি। এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত। দেশের সব মহলে আলোড়ন চলছে। এই খবর ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যমে। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে গেছে এই হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যে। হাসনাতের বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি ভারতের নেতারাও। ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তারা বলছেন, চাইলেই সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত। বাংলাদেশের তরুণ নেতাকে শাসিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হুমকি দিয়েছেন, এভাবে আচরণ করতে থাকলে বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে এবং তাই দেওয়া হবে। অর্থাৎ হঠাৎ করে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে। এই পরিস্থিতির মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়। আবার ঢাকাও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে, যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফট বা গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়েছে। আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা ট্র্যাক করার চেষ্টা করছে। চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। পাহাড়ে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়া, নিষিদ্ধ সব সংগঠন এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্র বামপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা, এসবই সেই ছায়াযুদ্ধের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলয় নিশ্চিত করতে চাইছে। 10 থেকে 15 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও তাদের ইন্টারনাল রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা আর কোনোভাবেই ছাড় দিতে নারাজ। ভারতের এই আগ্রাসী মনোভাবের আরও একটি কারণ হল সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের চিরকালীন ভয়। এখন ভারত দেখছে বাংলাদেশ যদি তাদের কথা না শোনে তবে তাদের সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়বে। অর্থাৎ ভারত ভেঙে যেতে পারে, সেভেন সিস্টার্স আলাদা হয়ে যেতে পারে। সেই ভয় থেকেই তারা এখন উন্মাদ হয়ে উঠেছে। নতুন ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত থ্রেট হিসেবে দেখছে। দিল্লি এখন আর ঢাকাকে বন্ধু হিসেবে ফাইলের নোট লিখছে না, তারা এখন বাংলাদেশকে দেখছে একটি পোটেনশিয়াল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসেবে। আর তাই বর্ডারকে তারা এমনভাবে রিং ফেন্স করছে যেন এপার থেকে বাংলাদেশের ভেতরে নজরদারি চালানো এবং প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চ প্যাড প্রস্তুত রাখতে পারে। চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হবে কিনা সেটি হয়তো এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। এবার আকাশ সমরের শক্তি বাড়াতে যাচ্ছে বাংলাদেশ। বাংলার আকাশ দাপিয়ে বেড়াবে অপ্রতিরোধ যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। সামরিক শক্তিতে বাংলাদেশ যে উত্থান ঘটাতে চলেছে তাতে যুক্ত হচ্ছে পশ্চিমাদের শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালির কাছ থেকে বিশ্বের অন্যতম এই শক্তিশালী যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের জে-10C এবং পাকিস্তানের জে-F থান্ডার যুদ্ধবিমানের সঙ্গে ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে বাংলাদেশের আকাশসীমা হয়ে উঠবে এক দুর্ভেদ্য দুর্গ। এই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দেশের নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশ পরিণত হবে এক শক্তিশালী খেলোয়াড়ে। মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনতে এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ইতালির প্রতিষ্ঠান লিওনাদ ও এসপি এর সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্ড্রোর উপস্থিতিতে এই সম্মতিপত্রটি সই হয়। বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আধুনিক মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটার ওয়েবসাইটে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইগ রোল কম্ব্যাট বিমান। তারা বলছে ইউরোফাইটার টাইফুন একই সঙ্গে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি পদ্ধতির সক্ষমতা প্রদান করে এবং একযোগে ব্যবহারযোগ্য। বিশ্বের 9টি দেশে বিমান বাহিনীর কাছে এই যুদ্ধবিমান রয়েছে। টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমান বাহিনীর সম্মুখসারী সক্ষমতা বাড়ানোরই একটি অংশ। দক্ষিণ এশিয়ার সামরিক সক্ষমতার খেলায় একসময় বাংলাদেশ ছিল হিসেবের বাইরে। বিশেষ করে ঢাকার যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ছিল একেবারে দুর্বল। অন্তর্বর্তী সরকার সামরিক শক্তি বাড়াতে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন। এরই মধ্যে চীন থেকে 20টি জে-10C যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এরপর নভেম্বরের মাঝামাঝিতে চাউড় হয় পাকিস্তান থেকে অত্যাধুনিক জে-F-7 যুদ্ধবিমান কিনবে ঢাকা। এর কয়েকদিন না যেতেই ইউরোফাইটার টাইফুন নিয়ে সম্মতিপত্র সই করল বাংলাদেশ।
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক হলো ইউরোফাইটার টাইফুন। এত যুদ্ধ বিমান কেনায় বাংলাদেশ এশিয়াতে সামরিক দিক থেকে নতুন করে আলোচনায় উঠে আসছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষার এই উন্নত আঞ্চলিক নিরাপত্তা কৌশল নিয়ে ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা রাফাল বা Su-30 MKI সঙ্গে টাইফুন ও J-10C সম্ভাব্য সামরিক সক্ষমতার তুলনামূলক আলোচনা ভারতের গণমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই যুদ্ধবিমান আঞ্চলিক ভূ রাজনীতিতে সামরিক শক্তির নতুন এক সমীকরণ তৈরি করবে। ঢাকা তার আত্মরক্ষার অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এই পদক্ষেপের পর দিল্লিকে তার পূর্বাঞ্চলের আকাশসীমা নিয়ে নতুন করে চিন্তায় ফেলেছে। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কোনো তীব্র প্রতিক্রিয়া না এলেও সামরিক ও কূটনৈতিক মহলে নিরাপত্তা এই আলোচনাকেই আরও উস্কে দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।